আম্মা একদিন ফোন করে বলে কি, শোনো তোমাদের জন্য একটা বেবি নিয়ে এসেছি। আমার মা নিজেই একজনকে বলেছিল, এটা একদম অর্ডারের বাচ্চা। 2-3 বছর যখন পার হয়ে গেল, আমাদের কোনো ছেলে মেয়ে হলো না, তখন একটু দেখলাম সে আউটগোয়িং হলো। মানে আচ্ছা সকালবেলায় যায়, বিকেলবেলায় আসে, দুপুরবেলায় আমাকে নিয়ে আসে, রাখে। তো পরবর্তী পর্যায়ে এটা আস্তে আস্তে কমে গেল জিনিসটা। হ্যাঁ, ওকে, মানে আগে যেমন কেয়ারিং ব্যাপারটা একটু কেয়ারিং কমে যাচ্ছে। ব্যাপারটা তখন আস্তে আস্তে কমে গেল। হুম পরবর্তী পর্যায়ে সে ইনভলভ হয়ে গেল বাইরে অনেক বেশি। হুম হুম, তারপরে মনে হলো যে আমার ছেলে মেয়ে নাই, বাসায় কি আকর্ষণে আসবে সে, সেটা একটা মানসিকভাবে আমি বুঝতে পারলাম সেটা হলো। হুম। তখন আমি আমার বাবা মার সাথে আলোচনা করলাম যে মা এরকম একটা ঘটনা, কি করব বুঝতে পারছি না। তারপরে তখন আর কি আমার বোধহয় 85-তে বিয়ে হয়েছে, 86-87-88, হুম, হুম, হুম। 89 সাল মতো হবে মনে হয়, এরকম সময় হবে, 3-3.5 বছর পরে। তখন আমার মা বলল যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি একটা বেবি অ্যাডপ্ট করবে? তা আমি তো তার সাথে আলোচনা করিনি মা, বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, আমার সাহস নাই। তো তারপরে পরবর্তী পর্যায়ে আমার মা একজনকে বলেছিল যে আমার মেয়ের ছেলে মেয়ে নাই, আমি তোমাদের কাছ থেকে একটা বেবি আশা করছি, তোমরা যদি এটার জন্য আমাকে কি দাও। তিনি আপনাকে অ্যাকিউজ করতেন, নাকি আসলে আপনারা ডাক্তারের কাছেই যান না এই বিষয়টা নিয়ে? আমরা সে কখনো না এই ব্যাপারে ইন্টারেস্ট ফিল করেনি, বলেই মানে নি। আপনি নিজে থেকে কখনো বলতেন যে চলো একটা বেবি ডাক্তার হ্যাঁ দেখাই হ্যাঁ, বা আমি এরকম কিছু? দেখিয়েছি, হুম। টি এ খান সাহেব না একজন ছিলেন না? হ্যাঁ, ওনাকে হ্যাঁ, দেখিয়েছেন। ওনাকে দেখিয়েছি। উনি বলছে আপনাদের সবকিছু নরমাল আছে। আচ্ছা, আমার যাই তো হোক। বেবি আগে হয়েই ছিল হ্যাঁ, 2টা। না সো এটা হতে পারে যে কোনো কারণে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট প্রবলেম হয়েছে কিনা। ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। হতে পারে। হুম। হ্যাঁ, তারপর যাই হোক, পরবর্তী পর্যায়ে আমার আর দেন ইয়ে আপনি আপনার হয়নি। হাজবেন্ডের সাথে বিষয়টা ডিসকাস করলেন যে বেবি অ্যাডপ্ট করবো কিনা বা কি অবস্থা? আমি তার সাথে না ওইভাবেই অ্যাডপ্ট না করে, হুম না জিজ্ঞেস না করে, আমি আবার বললাম যে আম্মা একদিন ফোন করে বলে কি, শোনো তোমাদের জন্য একটা বেবি নিয়ে এসেছি। আমার মা নিজেই একজনকে বলেছিল, এটা একদম অর্ডারের বাচ্চা। আচ্ছা আচ্ছা, আগে থেকেই যে এটা। আগে থেকে বলা হয়েছিল যে তোমরা একটা বেবি নাও, ওদের হুম, 5টা না 6টা বাচ্চা আছে, আচ্ছা এই বাচ্চাটা হলে আমি সাথে সাথে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। এইভাবে তাকে আনা হয়েছিল, এবং সে আমার মামাতো ভাই। ও আমার মামাতো ভাই, খালাতো বোন। আচ্ছা। হ্যাঁ, তারা আমার ব্যাপারটা খুব ফিল করতো, সেই জন্যই তারা এই ব্যাপারটা তারাই করে, নাহলে হুম নিজের বাচ্চা তার নিশ্চয়ই কেউ দেয় না। হুম হুম হুম, ওরা right. আমার জন্য, আমার বোন যেহেতু, আমার ভাই যেহেতু, তারা আমার জন্য ফিল করেছে, সেই জন্য তারা আচ্ছা তৈরি করে বেবিটা আমার মার কাছে দিয়ে দিয়েছে। আমরা যখন তাকে বলেছি, তখন সে খুব খুশি হয়ে গেছে। ওকে। তখন কিন্তু সে আর না করে নাই। আচ্ছা তখন আর কি ইন দি মিন টাইম আমাদের সে মোটরসাইকেল কিনেছে, সেটাও আমি কিনে দিয়েছি। ওকে। আবার এরপরে আমরা একটা গাড়ি কিনেছি এই পান্না কায়সার আপার কাছ থেকে। তারপরে আচ্ছা, আমাকে বলল যে চলো আমরা পান্না কাছে মানে শমী কায়সারের মা জি, যিনি? সময় কায়সারের মা আমার ওকে। কলিগ ছিলেন উনি। ও বদরুন্নেসা কলেজে আমার কলিগ ছিলেন অনেক বছর। ওকে হ্যাঁ, ওনার সাথে আমার খুব হৃদ্যতা ছিল, ভীষণ আপন বোনের মতো। ওকে। এখনো আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে তো সমীর গাড়ি। আমার বাসায় খুব আসা যাওয়া ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে, তো তারপর? তারপরে তারপরে বললাম যে আম্মা এরকম আমাদের জন্য একটা বেবি নিয়ে এসছে, চলো যাই নিয়ে আসি। বললো হ্যাঁ চলো যাই, খুব হুম খুশি সে। হুম তারপরে গাড়ি চালায় আমরা নিয়ে চলে আসলাম, বাড়ি গেলাম, সেখান থেকে আমরা বেবি নিয়ে আসলাম। হুম নিয়ে আসার পরে সে তার মা বাবা ভাই বোন সবাইকে খবর দিল। হুম তারা সবাই খুব খুশি। হুম। ঠিক আছে, তারা কিন্তু কেউ অখুশি নয়, প্রত্যেকেই খুব খুশি। আচ্ছা। তারপরে এই তো বেবি নিয়ে চলে আসলাম, অতটুকু ছোট্ট একটা বেবি, সেটা একেবারে বড় হলো। দিনে দিনে তাকে প্রচণ্ড ভালোবাসতো সে, প্রচণ্ড ভালোবাসতো আমার মেয়েটাকে। আর কি বলবো, আশপাশে প্রতিবেশীরাও সবাই খুব আদর করতো, দেখতে হুম খুব সুন্দর ছিল সে, হুম ভীষণ সুন্দরী ছিল। তো এই দিন গেল। তারপর পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে দেখি আমার মেয়েও বড় হচ্ছে ঠিকই, কিন্তু আমার মানে আমার হাজবেন্ডের কিন্তু আউটগোয়িং ব্যাপারটা হুম হুম। বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আচ্ছা। আস্তে আস্তে বাড়ছে। এবং সে তখন আমাকে একেবারেই কেয়ার করছে না। একদিন এরকম এরকম হয়েছে হুম যে সে আমাকে উইদাউট এনি ইনফরমেশন, সে রাত্রি 11:30-12টা বাজে, শীতকালের দিন, নভেম্বর মাস তখন, হুম সে বাসায় আসে নাই। হুম তখন আমি তার এক কলিগের বাসায় ফোন করেছি। তখন ভাবিকে বললাম, ভাবি আপনি কি জানেন আপনার ভাই কোথায় গেছে, আপনার হাজবেন্ড কোথায় গেছে? বলে হ্যাঁ জানি তো, হুম। আজকে তো জার্মান এম্বাসিতে ওদের আজকে ককটেল পার্টি আছে, ওখানে গেছে। আচ্ছা, এগুলো বলে যেত না না, কোনোদিন কক্ষনো আমাকে বাসা থেকে বেরোনোর সময় বলে যেত না, যে জানেন? কোথায় যাচ্ছে, মানে না, প্র্যাকটিসই ছিল না বিষয়গুলো? তার এই বিষয়টা প্র্যাকটিসই ছিল না। আচ্ছা। তো আমাদের যেমন, আমি এখনো বাড়ি থেকে বেরোলে, আমি আমার কাজের মেয়ে বাসায় আছে, আমি তাকে তাকে বলে বলে যান যে আসি আমি আজকে এখানে আমি যাচ্ছি। এখন বের হচ্ছি, আমি হুম রেডিওতে যাচ্ছি। হুম। তো এরকম কিন্তু তাদের কোনো ওই বাড়ির কোনো প্র্যাকটিস নাই বোধহয়, এরকম আচ্ছা। হয়তো ফ্যামিলি প্র্যাকটিস নাই আর কি তাদের। ওকে। এই জন্য সে বলে কখনো যেত না। তবে আমার যখন আমার মেয়েকে যাওয়ার সময় আর কি, মেয়ে হয়তো
সি অফ করার জন্য গেটে গেছে, তখন হয়তো টাটা টাটা বাই বাই বললো, খোদা হাফেজ বললো, তখন বলতো। মেয়েকে কিন্তু সে রেগুলার বলতো, ঠিক আছে, কিন্তু আমাকে কখনো বলতো না। হয়তো আমি যদি ঘরে আছি বলে যেতে নাই আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি, কোনোদিন বলতো না। এর মধ্যে আমার একটা বিশাল বড় শারীরিক সমস্যা হলো, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এই ফাইব্রয়েড হয়েছিল, ইয়েতে ইউটারাসে ফাইব্রয়েড হয়েছিল, আর একটা অ্যাপেন্ডিসাইটিস পেকে গিয়েছিল। তো অসুস্থতার জন্য আমি গিয়েছিলাম আসলে গাইনি প্রবলেমের জন্য, ইন্ডিয়া গেছিলাম। আমাকে বললো তুমি ইন্ডিয়াতে যাও ট্রিটমেন্ট করতে, তখন কিন্তু সে আমাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল। এই যে আমি ইন্ডিয়ায় গেলাম, সব ভিসা টিসা কিন্তু সেই সব কিছু করে দিল। প্রায় 3 মাসের ভিসা ছিল আমার তখন, সেই সময়। আমি আমার মেয়েকে রেখে 98-এ চলে গেলাম ইয়েতে, কি বলে, ইন্ডিয়াতে গেলাম। ওখানে একটা মুসলিম ফ্যামিলির সাথে আমাদের অ্যাটাচমেন্ট ছিল ভালো, ওই বাড়িতে গিয়ে আমি উঠলাম। ওইখানে থাকতে থাকতে ওরা বললো চলো কাকিমা আমরা ইয়েতে যাই, দার্জিলিং বেড়াতে যাই। যেদিন যাব 15 জুন, তার আগে 2 দিন আগে আমার প্রচন্ড ব্যথা এবং কেমন জানি আমার দম বন্ধ হয়ে আসছে, খারাপ লাগছে ভীষণভাবে, কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। আমি বললাম তুমি তাড়াতাড়ি চলো, আমি তোমার বাংলাদেশে আমি কথা বলবো, তোমার কাকুর সাথে কথা বলবো, আমি তো মনে হয় বাঁচবো না মনে হচ্ছে, এরকম অবস্থা। আমি তো এত শ্বাসকষ্ট হচ্ছে, আমি কথাই বলতে পারছি না। পরে টেলিফোনে কথা বললাম, ওদের ল্যান্ড ফোন ছিল, ফোনে কথা বললাম। কথা বলার পরে আমি বললাম যে আমি তো মনে হয় বাঁচবো না, আমি মারা যাবো, তুমি আমাকে নিতে আসো, অবস্থা খুব খারাপ আমার। তো বলে কি হয়েছে, ডাক্তার দেখাও তাড়াতাড়ি। পরবর্তী পর্যায়ে সেদিন রাত্রেবেলা, যখন 2 দিন পরে, সেদিন 15 জুন ছিল, অ্যাটাক হলো, মারাত্মকভাবে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছিল। তারপরে ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছিল। হসপিটালটার নাম কলকাতা রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ। তো আমাদের এখানে ইয়ের মতো, পিজি হসপিটালের মতো আর কি, একটা হসপিটাল ওখানে। তো সেখানে গেলাম, ওনার ডাক্তার আরবি চ্যাটার্জি, তাকে দেখালাম। উনি দেখে এটাকে বললো হাই হাই, তো সর্বনাশ ব্যাপার। পরে ওনারা টেস্ট করলো, বললো তো বিরাট বড় একটা ফাইব্রয়েড আছে, আর এত ব্লিডিং হচ্ছে, এটা তো অবস্থা খুব খারাপ, একটা ব্লিডিং বন্ধ করে তবে অপারেশন করতে হবে। তারপরে ওনারা আর দেখলো যে হিমোগ্লোবিন আমার 4.5-এ চলে এসছে, যেখানে 10-12 থাকার কথা। তারপরে বললো তো যদি রক্ত না দেওয়া হয় তাহলে তার অপারেশন করতে পারবো না আমরা। তারপরে ওনারা আমাদেরকে, যারা যেই ভদ্রলোক আর কি আমাদের হেল্প করতেন, ভদ্রমহিলা, ওনারা ওখানে কলকাতায় ঠাকুরপুকুর এখানে থাকেন ওনারা। তো ওনারা কেয়ার থেকে ওনারা মেডিসিন নিয়ে নিল, ব্লাড নিল, 8 ব্যাগ রক্ত লেগেছিল আমার। 8 ব্যাগ রক্ত দিয়ে তারপরে অপারেশন হলো। তারপরে সেই অবস্থা থেকে, কমায় অবস্থা থেকে, অপারেশনের পরে আমি 3 দিনের পরেই অবস্থা আবার কমায় চলে গেলাম প্রায়। এই সময়টাতে আপনার হাজবেন্ড কতটুকু সাপোর্ট করেছে? এই সময় তারা ফোন করেছিল, তারা ফোন করলে পরে সে এসেছিল। ডাক্তার বলেছে অপারেশন করব, কিন্তু পেশেন্টের হাজবেন্ড না আসলে আমরা করবো না, কারণ ওনার ডেড বডি নিতে হতে পারে। সেই জন্য তখন আমি আবার আল্লাহর কিষান দেখেন, আমি যাওয়ার সময় না তাকে বলছিলাম আমার সাথে চলো, যাবে না, গেল না, কিন্তু আমি ওর ভিসাটা করে রেখে গেছিলাম।